আইছিলাম ওই যে ধান ক্ষেতটা দেখতে, বুঝছেন? তো সার খাদ্য এগুলো না দিলে যে আসলে কোনো কিছু বর্তমানে হয় না, এটা দেখেই বোঝা যাইতেছে। সবাই বর্তমানে সব তাদের যে ধান ক্ষেতগুলো আছে সবাই কিন্তু সার দিছে, ইউরিয়া, পটাশ, ফসফেট, তারপরে ভিটামিন টিটামিন, বিষ, এগুলো সবাই কিন্তু দিছে। আমি কিন্তু এখন পর্যন্ত দেই নাই, কারণ আমার যতটুকু জানা মতে এই কদিন তো বৃষ্টি ছিল, বৃষ্টিতে কিন্তু ওই যে ক্ষেত খামার কিন্তু সব মানে ভাসে চলে যাইতেছিল। তো অনেকে যারা এর আগে সার দিছে তাদের সার কিন্তু ওই যে পানির সাথে কিন্তু ভাসে চলে গেছে। তো আগামী 2-1 দিনের মধ্যে আবারও এরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এই কারণে হচ্ছে আমি সার দেই নাই। কারণ যদি এরকম বৃষ্টি হয়, আমি 2-1 দিনের মধ্যে সার দেই, আজকে বা কালকে, এরপর 2 দিন পরে যদি বৃষ্টি হয় সেই ক্ষেত্রে আমারও সারগুলো ওই যে পানির সাথে ধুয়ে চলে যাবে, সেক্ষেত্রে কোনো লাভ হবে না। এই জন্য সারটা আমি পরে দিব। যদি হচ্ছে এখন ধানগুলো মানে ধানের গাছগুলো এখনও মনে করেন যে জরাজীর্ণ অবস্থায় আছে, তেমন একটা স্বাস্থ্যকর পরিবেশ হয়নি তাদের। তো যাই হোক, তারপরও তাদের মানে ভালো দিকটা চিন্তা করে আমি হচ্ছে সারটা এখন পর্যন্ত দেইনি। তো এই বৃষ্টিটা যদি হয়ে যায়, আশা করি যে কয়েকদিন পরে হচ্ছে মোটামুটি ভালো অবস্থা তৈরি হবে, এরপরে সারটা দিলে সারটা থাকবে, এই জন্য সারটা দেই নেই আর কি। তো সার আমাদের এদিকে মোটামুটি কাঠা প্রতি মানে 5% জমিতে 4 কেজি 5 কেজি করে সার দেয়, অর্থাৎ প্রতি শতাংশতে আপনার প্রায় 2 কেজি 5% তো না, এক কাঠা হচ্ছে 2.5 শতাংশ। তো কাঠা প্রতি আপনার 2 কেজির মতো সার পড়ে যায়। হ্যাঁ, তো অনেকে আবার এর থেকেও আরও বেশি দেয়, সেই ক্ষেত্রে যত সার দিবে তত মানে ধানটাও বেশি ফলন হইতেছে। তো বেশি যত খরচ করবেন তত, যত মিষ্টি দিবেন, চিনি দিবেন, তত তো মিঠা লাগবেই, এটাই হচ্ছে অবস্থা। আর কদিন থেকে এই যে দেখেন আকাশের যে অবস্থা, মানে গত 2 দিন থেকে আর কি প্রচণ্ড তাপমাত্রা। হ্যাঁ, এই যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এখন মানে ঘামে একদম অবস্থা শেষ। আর ওই যে বর্তমানে টুকিটাকি 2-1টা ওই যে ডারকিনা মাছ আছে, পুঁটি মাছ আছে, এই মাছগুলো কিন্তু ওই যে ধান ক্ষেতের মধ্যে আসছে, বুঝছেন? এই মাছগুলো কিন্তু বর্তমানে থাকতে পারতেছে না, ওইখানে মরে যাইতেছে, এই যে অবস্থা আর কি। তো এই যে দেখেন, দেখতে পাইতেছেন কিনা জানি না, এই যে দারকিনা মাছগুলো দেখেন। হ্যাঁ, ছোট ছোট দারকিনা মাছ, এগুলা রোদের মধ্যে অস্থির হয়ে গেছে। এই যে এইখানে আপনারা দেখেন, ভালো করে দেখা যাইতেছে কিনা জানি না, এই মাছগুলো কিন্তু রোদের তাপের মধ্যে অস্থির হয়ে গেছে। পানি যে যদি আমি থার্মোমিটার লাগাই, আমার মনে হয় যে কম করে হলেও 40 ডিগ্রির উপরে আছে পানির তাপমাত্রা। তো এই পানির তাপমাত্রাতে কিন্তু আর মানুষরাও কিন্তু ঠিক মতো দাঁড়ায় থাকতে পারবো না, এই পানির যে তাপমাত্রাটা, সেই অবস্থায় এই মাছগুলো কিন্তু মরে যাবে। হ্যাঁ, এগুলো থাকবে না। আর এই যে দেখেন, এইখানে 36% জমি আছে আমাদের। তো এখানে হইতেছে আপনার এবার করলা লাগানো হবে। তো এই মাটিটা কিন্তু এখানে করলা লাগাইতেছে, এর কারণ হইতেছে এইখানে ওই যে গত কয়দিন আগে আপনার ওই যে বৃষ্টি হয় নাই, কিন্তু খরা গেছিলো, খরার সময় গেছিলো, খরা মৌসুম গেছিলো। তো যার কারণে আপনার এই মাটিটাতে কিন্তু সহসায় পানি লাগে না। এরপরে কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে, তারপরে কিন্তু এই জমিটাতে পানি লাগে নাই। তো এই কারণে এখানে আর সেচেরও কোনো ব্যবস্থা নাই। ওই যে ডিপ কলের ওই যে একটা সাইপন আছে, ওই যে দেখেন এইখানে। হ্যাঁ, তো ওইখান থেকে ওই যে যার ওই মাটিটা, নিচু মাটিটা দেখতে পাইতেছেন রোয়া লাগাইছে, ওই মাটিটা হচ্ছে আরেকজনের। তো উনি হচ্ছে ড্রেন সহ কাইটা উঠাই দিছে তার জমিতে। তো এই কারণে হচ্ছে এদিকে সেচ নেওয়ার কোনো ব্যবস্থা নাই এখন। তো এই কারণে চিন্তা ভাবনা হয়েছে যে এখানে করলা লাগাইলে হচ্ছে বেস্ট হবে, কারণ করলাতে অত পানি লাগে না, হয়তো মাঝে মধ্যে 2-1 বার সেচ লাগতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে হচ্ছে স্যালো মেশিন আছে, মোটর দেওয়া হচ্ছে পানি নেওয়া যায়। তো এই জন্য হচ্ছে এখানে চিন্তা ভাবনা করা হয়েছে এখানে করলা লাগানো হবে। তো করলা হচ্ছে যেহেতু একটা সিজনাল সবজি, হ্যাঁ, এই সবজিটা কিন্তু যে কোনো সবজিরই কিন্তু মাঝে মাঝে ভালো দাম পাওয়া যায়। আর এই করলার বা যে কোনো সবজির যদি দামটা হচ্ছে আপনার ভাগ্যের উপর অনেক সময় নির্ভর করে। যদি ভালো দাম যায় তাহলে কিন্তু আপনার ধান যদি আপনার 1 বিঘা মাটিতে যেই টাকা হবে তার কয়েক গুণ টাকাও পাওয়া যেতে পারে। আবার অনেক সময় কিন্তু লসও হয়। তো সেই লাভ লসের কিন্তু বিষয়টা আছে কৃষিতেও, তো সেইটা হিসাব করা যাবে না। হ্যাঁ, ওইগুলা হিসাব করতে গেলে হচ্ছে আপনার জীবনে কোনো কিছু গেইন করা যাবে না। ওই যে রিস্ক নো গেইন একটা বিষয় আছে না, তখন আসলে যখন আপনি লস করার কারণে যখন আপনি কোনো কিছু করবেন না, তখন কিন্তু হচ্ছে আপনি গেইনও করতে পারবেন না। কিন্তু যদি আপনি চেষ্টা না করেন তাহলে কিন্তু আপনি লস করবেন, এটা শিওর। তো প্রচণ্ড রোদ। হ্যাঁ, যারা হচ্ছে কাজ করছে ওরা হচ্ছে এখানে বসে থাকার একটা জায়গা বানাইছিল সুন্দর করে, উপরে একটা গাছ আছে। হ্যাঁ, এই গাছের নিচে এখানে বসে থাকা যায়। আর বর্তমান যেহেতু গরম এই অঞ্চলে, এই যে জঙ্গলগুলো আছে, তো এই জঙ্গলের এই যে একটা ডাঙ্গা আছে, এইটা কিন্তু অনেকে কাইটা ফেলাইছে, এটার কিন্তু একটা ইতিহাসও ছিল। তো সম্রাট শাহজাহানের একজন হচ্ছে এই মানে রাজার যে
রাজাদের বিভিন্ন স্টেট থাকে না, তো স্টেটটার ওই রাজাটা ছিল ওই যে ওই সামনে একটা বাঁশ জঙ্গল দেখা যাচ্ছে ওর ওই পাশে, বুঝছেন। তো ওইটার নাম ছিল হচ্ছে খুররম খাঁ। তো ওনার নাম হইতেছে খুররম খাঁ নাম ছিল, তো অনেকে খরম খাও বলে। তো এই খরম খাঁ আজ থেকে সম্ভবত 3 থেকে 400 কিংবা 500 বছর আগেই হয়তো মারা গেছে। তো এরপরে ওখানে অনেক জিনিসই পাওয়া গেছিল। আর এখানে যে বাউন্ডারিটা দেখতে পাইতেছেন, এই বাউন্ডারিটা, এই যে এটা একটা প্রায় 20 ফুট উঁচা একটা বাউন্ডারি ছিল, হ্যাঁ। তো চারিদিকে প্রায় 1 কিলোমিটার, 1 2 3 4 মানে চারিদিকে 1 কিলোমিটার করে 4 কিলোমিটার, 4 স্কোয়ার কিলোমিটার জুড়ে একটা এই যে এরকম বাউন্ডারি তোলা হয়েছিল। তো ধারণা করা হয় যে এটা হচ্ছে আপনার সেই সময় যে রাজাটা ছিল ওই রাজার হচ্ছে সেনাবাহিনীর একটা প্রশিক্ষণ মাঠ ছিল এটা, তো এই জন্য এটা তৈরি করা হয়েছে। কিন্তু বর্তমানে লোকমুখে শোনা যায় কি এটা হচ্ছে জিনে বানাইছে, হ্যাঁ। জিনে হচ্ছে রাতের বেলা এখানে একটা ডিগি খোঁড়ার জন্য আসছিল, এই যে 4 কিলোমিটার 4 স্কোয়ার কিলোমিটার একটা জায়গা নিয়ে। তো জিন হচ্ছে বড় কোদাল নিয়ে আসছিল, একটা কোপ মারছিল, কোপ মারার পরে হচ্ছে যেই মাটিটা তুলবে ওইটাতে হচ্ছে পুকুর হওয়ার এই ডাঙ্গাটা মানে বাউন্ডারিটা বাঁধছে। আর আরেকটা কোপ দেওয়ার কথা ছিল, দিলে কিন্তু হচ্ছে এটা একটা বিশাল মানে হচ্ছে ডিগি হয়ে যাইতো, হ্যাঁ। তো এই ডিগিটা করতে পারেনি কারণ সাথে সাথে হচ্ছে আজান দিছে। তো এই ধরনের কল্পকাহিনী কিন্তু লোকের মুখে এখনও রয়ে গেছে। এই জিনিসগুলো এখনও মানুষ বলে আর কি, আমাদের দাদি চাচিরা এই বিষয়গুলো এখনও ঘটনাগুলো বলে। তো আমাদের কাছে খুব ইন্টারেস্টিংই লাগে আর কি, এই জিনিসগুলো শুনতে আমাদের ভালোই লাগে। তো আমাদের এদিকে কিন্তু বৃষ্টি হইলে ওই যে টেপারি আছে না, চারি বাঁশ দিয়ে যে বানায় ছোটো ছোটো কাঠি, চিকন চিকন কাঠি দিয়ে, তারপরে ওইগুলো ভালো করে গুছায় বাঁধে, তারপরে হচ্ছে একটু মোটা করে গোল পাইপের মধ্যে ছিদ্র থাকে ওখানে। তো ওইগুলো হচ্ছে চারি বলে আমাদের এদিকে, বিশেষ করে টেপাই বলে টেপারি বলে। তো এইগুলো দিয়ে কিন্তু আমাদের এদিকে প্রচুর পরিমাণে মাছ ধরে, বুঝছেন, বর্ষা মৌসুম আসলে। তো কয়দিন আগেই কিন্তু এখানে প্রচুর পানি হয়েছিল। আর এই দিক দিয়ে এই সামনে যে ইয়েগুলো দেখতে পাইতেছেন জায়গাগুলো, এই জায়গাগুলো সব পানি কিন্তু এখন এই দিক দিয়ে বের হয়ে চলে যায়, বুঝছেন। তো এদিক দিয়ে বের হয়ে চলে যায়, আগে ওই পাশে ছিল, হ্যাঁ, ওই পাশে এখন ওই যে একটা স্থাপনা দেখতে পাইতেছেন, ওই যে ওইগুলোর কারণে হচ্ছে এখন ওই দিক দিয়ে পানি যাইতে পারে না, এদিক দিয়ে যায়। তো একজন লোক হচ্ছে কৃষক, যার হচ্ছে এই মাটিগুলো জমিগুলো, উনি হচ্ছে এখানে ওই যে টেপারি চারিগুলো বসাইছিল। তো ভালোই প্রতিদিনই তার যে মাছ কেনার দরকার হইতো, এই মাছটা কিন্তু এখন আর কেনার দরকার লাগে না। তো এই যে দেখেন, এই যে হচ্ছে চারি কাছে থেকে দেখাইতেছি, হ্যাঁ, এগুলো হইতেছে চারি বলে আমাদের এদিকে। এখানে 1 2 3 4টা, আরও অন্য জায়গায় আছে। তো একজন মানুষ এই কয়টা চারি বসাইলে তারপরে কি হচ্ছে প্রত্যেকদিন রাতের বেলা বসাইতো, রাতের বেলা বসাইলে সকালবেলা আসে এইগুলা যদি ঝাড়তো তাহলে কিন্তু অনেকগুলো মাছ তারা পাইতো। সেক্ষেত্রে বর্তমানে এবার যেহেতু পানিটা একটু দেরিতে হয়েছে, এই কারণে এবার অতটা মাছ নাই। কিন্তু গত বছর যে পরিমাণে বৃষ্টি হয়েছে, পানি হয়েছে, আগে থেকেই শুরু হয়েছিল, এই কারণে কিন্তু আপনার এই যে টেপাই বা চারিতে যদি বসাইতো তাহলে একটা ফ্যামিলি, মানে যদি এরকম 4টা টেপাই বসাইতো তাহলে 4-5টা ফ্যামিলি কিন্তু সারাদিনের মাছের চাহিদা পূরণ করতে পারতো। তো এবার অতটা মাছ নাই, তারপরও প্রতিদিনের যে মাছের চাহিদা আছে একটা ফ্যামিলির, ওগুলো কিন্তু পূরণ করতে পারে এই কয়েকটা চারি দিয়েই, হ্যাঁ।